তুলে ধরলেন কার নির্দেশে বেয়নেট দিয়ে খুঁচিয়ে তার সহযোদ্ধাদের হত্যা করা হয়েছে, নির্যাতন চলেছে মুক্তিকামী মানুষের ওপর। আলবদর বাহিনীর প্রধান হিসেবে সারা দেশে শুধু নয়, সে সময় নিজামীর সহায়তা ও পরিকল্পনায় তার নিজ এলাকা পাবনার সাথিয়া, ডেমরা, ধুলাউড়ি, বিশালিকায় হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট আর নির্যাতন চলেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলের কাছে সেই সব সাক্ষ্য দিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। এলাকাটা ঘেরা দিয়ে কিছু দালাল ছিল যারা মুখোশধারী, ওই দালালের সহযোগিতায় সেখানে প্রায় 850 মানুষকে নির্মমভাবে হত্যা করে। নিজামী এখানে ছিল, নিজামী রাজাকারদের সমস্ত ডেকে এই দেশের মা বোনদের উপর অত্যাচার করেছে। এই বাসা বাড়ি থেকে বহুত নারীকে বন্দী করে রেখেছিল। এখানে অনেক নারী ছিল যে সেখানে ল্যাসে ধর্ষণ করা হয়েছে, এদেরকে খুন করা হয়েছে। মুক্তিযুদ্ধের বিভিন্ন দলিল থেকেও জানা যায় বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত যে সংগঠনটির নাম প্রথমে চলে আসে, সেই আলবদর বাহিনীর নেতা হিসেবে মতিউর রহমান নিজামী মুক্তিযোদ্ধাদের খতম করার আহ্বান জানিয়েছিল বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে। পাকিস্তানের যে আপনার জামাত ইসলাম তার একটা বই রয়েছে, সেখানে সেই বইয়ের মধ্যে বলা হয়েছে যে নিজামী ওয়াজ দ্য সুপ্রিম হেড অফ আলবদর। যেহেতু আলবদর বাহিনী ওয়াজ দ্য কিলিং স্কোয়াড অফ পাকিস্তান আর্মি, যারা বুদ্ধিজীবী হত্যায় আপনার মুখ্য ভূমিকা পালন করেছে, সেই সুপ্রিম হেড হওয়ার কারণেই, শুধু এই কারণেই তার বিচার হওয়া উচিত। তবে স্বাধীনতার পর এতদিন ধরাছোঁয়ার বাইরে থাকলেও ইসলামী ছাত্র সংঘের তখনকার নেতা এবং এখনকার জামায়াত আমির মতিউর রহমান নিজামী এখন গ্রেপ্তার। যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে তার বিচার প্রক্রিয়া। নিজামী কর্মকাণ্ড ঢাকা শহর প্লাস পাবনাতেও হয়েছে এবং সারা দেশেই মানে আলবদরদের যে সংগঠনগুলো ছিল সেগুলোর ন্যাচারাল যে হত্যাকাণ্ডগুলো হয়েছে বা ঘর পোড়ানো বলেন বা রাজাকারদের যে অগ্নি সংযোগ, লুণ্ঠন, সবগুলোই গ্র্যাজুয়ালি আসবে। তবে নিজামীর বিরুদ্ধে তদন্ত কাজ শেষ হতে আরো সময় লাগবে বলে জানিয়েছেন এই তদন্ত কর্মকর্তা। আলমগীর স্বপন, এটিএন বাংলা, ঢাকা। স্থানীয়ভাবে চাহিদা মেটাতে বিদ্যুৎ ও জ্বালানি শক্তির পাশাপাশি নবায়নযোগ্য শক্তি বা বায়োগ্যাস তৈরি করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। সকালে ওসমানী স্মৃতিমিলনায়তনে রাজশাহী ইঞ্জিনিয়ারিং ওল্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন রিওসার কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। ত্যাগ ও দেশপ্রেমের প্রেরণায় অনুপ্রাণিত হয়ে দেশের দরিদ্র জনগণের কল্যাণে অবদান রাখার জন্য প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। জিল্লুর রহমান বলেন, বিশ্ব জ্ঞান ভাণ্ডারের বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞান আয়ত্ত করে প্রকৌশলীদের জাতীয় উন্নয়নে অবদান রাখার পাশাপাশি নিজেদের সমৃদ্ধ হতে হবে। প্রচলিত বিদ্যুৎ ও জ্বালানি শক্তির পাশাপাশি কিভাবে নবায়নযোগ্য শক্তি বা বায়োগ্যাস তৈরি করে স্থানীয়ভাবে চাহিদা পূরণ করা যায়, প্রকৌশলী হিসেবে তার উদ্যোগ অবশ্যই আপনাদেরকে নিতে হবে। তথ্য প্রযুক্তির ব্যবহার, স্বল্প খরচে টেকসই প্রযুক্তির উদ্ভাবন এবং জনগণের দ্বারা প্রান্তে পৌঁছে দিয়ে তাদের জীবন মান উন্নয়ন করাই হবে আপনাদের ব্রত। ত্যাগ ও দেশপ্রেমের প্রেরণায় অনুপ্রাণিত হয়ে আপনারা বাংলাদেশের দরিদ্র জনগণের কল্যাণে অবদান রাখুন। নতুন কূটনৈতিক সম্পর্ক গড়ে আফ্রিকার দেশগুলোর লাখ লাখ একর জমিতে চাষাবাদ করতে পারে বাংলাদেশ। কঙ্গো, জাম্বিয়া, নামিবিয়ার মতো অনেক দেশই বাংলাদেশকে স্বাগত জানাতে তৈরি আছে বলে জানিয়েছেন কূটনীতিকরা। সম্ভাবনা নতুন এই দ্বার খুলতে সরকার পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড গওহর রিজভী। রিপোর্ট কেরামতুল্লাহ বিপ্লবের। 1 লাখেরও বেশি বাংলাদেশি সেনা পুলিশ শান্তিরক্ষী হিসেবে প্রায় 2 যুগ ধরে কাজ করছে আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত ও দাঙ্গাপীড়িত দেশগুলোতে। সিয়েরা লিওন, আইভরি কোস্ট, সুদান, কঙ্গোর মতো অনেক দেশে যারা ফিরিয়ে এনেছে শান্তি, তাই আফ্রিকার বেশিরভাগ দেশেরই ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশ। প্রাকৃতিক সম্পদে ভরপুর সেই মহাদেশের এই বন্ধুত্ব কাজে লাগানোর নতুন উপায় খুঁজতে বৃহস্পতিবার রাজধানীতে বহুপক্ষীয় এই সেমিনারের আয়োজন করে ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ। অনুষ্ঠানে কূটনীতিকদের বেশিরভাগই আফ্রিকার জন্য নতুন পররাষ্ট্র নীতি নিতে আহ্বান জানান সরকারকে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, সম্ভাবনা আছে বলেই আফ্রিকার দেশগুলোতে বিশেষ নজর দিতে বলেছেন প্রধানমন্ত্রী। তাই আফ্রিকামুখী নতুন পদক্ষেপ নিচ্ছে পররাষ্ট্র দপ্তর। Our Prime Minister has a passionate interest in Africa from her extraordinary understanding of the needs of Bangladesh today.
বিশেষজ্ঞরা জানান আফ্রিকার দেশগুলোতে এরই মধ্যে ঢুকে পড়েছে ভারত। এখনই না গেলে ভবিষ্যতে সেখানে কোনো সুযোগ পাবে না বাংলাদেশ। বটসোয়ানা, অ্যাঙ্গোলা, জিম্বাবুয়ে, কেনিয়া এই সমস্ত দেশের সাথে আরম্ভ করা যেতে পারে এবং এই দেশের সরকারের নেতৃত্বে সর্বদলীয়ভাবে এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহ আফ্রিকার দিকে একটা বস্তুনিষ্ঠ এবং বলিষ্ঠ পদক্ষেপ নেবে। যে আফ্রিকাতে অনেক জমি আছে এবং এই জমি তারা মানুষের অভাবে চাষ করতে পারছে না, তো সেখানে বাংলাদেশের কৃষক বা যারা কৃষি বিশেষজ্ঞ আছে তাদের একটা সম্ভাবনা আছে। আফ্রিকামুখী নতুন এই কূটনীতিতে প্রধানমন্ত্রী পর্যায়ের সফর বাড়ানোরও তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। যানজট নিরসনে চট্টগ্রাম মহানগরীতেও প্রাধান্য পাচ্ছে গণপরিবহন ব্যবস্থা। জানুয়ারি থেকে রাস্তায় নামছে 200 বাস। একই সাথে যান চলাচলে চালু হচ্ছে লেন সিস্টেম। এছাড়া প্রধান সড়কে রিকশা চলাচল বন্ধের পাশাপাশি তুলে দেওয়া হচ্ছে অবৈধ সব রিকশা। সিটি কর্পোরেশন এবং পুলিশ সহ সংশ্লিষ্ট সেবা সংস্থার কর্মকর্তারা এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। গত কয়েক বছর ধরে বন্দরনগরী চট্টগ্রামকে গ্রাস করতে শুরু করেছে যানজট। নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিও এখন যানজটের কবলে। ফলে 30 মিনিটের রাস্তা পার হতে সময় লাগছে কয়েক ঘন্টা। বাড়ছে নগরবাসীর দুর্ভোগ। এমন চিত্র উঠে এসেছে যানজট পরিস্থিতি নিয়ে সিটি কর্পোরেশন আয়োজিত এক মতবিনিময় সভায়। বিশেষজ্ঞরা তুলে ধরেন সমাধানের পথ। চট্টগ্রাম শহর যত বড়ই হোক না কেন, এটি এক রাস্তার শহর। সেখানে যদি আমরা বাসের জন্য সেপারেট লেন করতে পারি এবং সেখানে যদি স্লো মুভমেন্ট ট্রাফিকগুলি যেমন রিক্সা বা এই জাতীয় ট্রাফিকগুলিকে যদি আমরা বন্ধ করে দিতে পারি, তাহলে এতে যেটা হবে যে বহদ্দারহাট থেকে পতেঙ্গা যেতে যদি বাসে গেলে আধা ঘন্টা লাগে আর কারে গেলে 3 ঘন্টা লাগে, তো লোকজন অটোমেটিক্যালি বাসে চলবে। আমরা আস্তে আস্তে ফিডার রোডগুলির মধ্যে অন্য গাড়ির জন্য পাশাপাশি ওদের জন্য আলাদা লেন থাকবে, সেই লেনে অন্য গাড়িগুলি চলতে পারবে। আর যেটা বাস অনলি লেন, সেখানে শুধু বাস চলবে। যানজটের জন্য বাইপাস সড়ক না থাকা সহ বিভিন্ন কারণ চিহ্নিত করে জানুয়ারি থেকে নতুন 200 বাস নগরীতে নামবে বলে জানান সিএমপি ট্রাফিক বিভাগের উপকমিশনার ফারুক আহমেদ। পুরো রাস্তা কিছু কার্পেটিং হবে, কিছু লেন মার্কিং হবে। এটা মনে হয় জানুয়ারির দিক থেকে, আমরা আশা করতেছি বিশ্বকাপের আগেই আমরা এটা হয়তো চালু করতে পারবো। মেয়র মঞ্জুর আলম যানজটকে বড় সমস্যা উল্লেখ করে তা নিয়ন্ত্রণে অবৈধ রিকশা তুলে দেওয়া সহ সব রকম পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন। আমরা লাইসেন্সবিহীন রিকশা চলতে দেব না, সিটি কর্পোরেশন লাইসেন্স ছাড়া। অন্য লাইসেন্স নিয়ে চলবে, সেটা দেওয়া হবে না। প্রয়োজন পড়লে 35,000 লাইসেন্স আমরা দেবো। কালার চেঞ্জ হবে, দিনের বেলা ঘন্টা চলবে, রাত্রের বেলা ঘন্টা চলবে। প্রতি মাসে গড়ে 1000 নতুন গাড়ির রেজিস্ট্রেশন দেয়া এবং 35,000 লাইসেন্সের বিপরীতে প্রায় 2 লাখ রিকশা চলাচলকে যানজটের জন্য দায়ী মনে করেন বিশেষজ্ঞরা। যানজট কমাতে ছোট যানবাহন ব্যবহারে নিরুৎসাহিতকরণ এবং নগরীতে আউটার রিং রোড নির্মাণের উপর জোর দেন তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। উন্নত দেশগুলোর সংগঠন G20-র বাইরে থেকেও এসব দেশের কাছ থেকে সুবিধা আদায়ে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আতিউর রহমানের সাথে দেখা করে একথা জানিয়েছেন অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে জাতিসংঘের সহকারী মহাসচিব জোমো কোয়ামে সুন্দরম। পরে ড আতিউর রহমান সাংবাদিকদের জানান, বৈঠকে বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলোতে বিনিয়োগ উৎসাহিত করতে আলাদা বিনিয়োগ ব্যাংক গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মূল্যস্ফীতির চাপ কমাতেই বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ মাসের 15 তারিখ থেকে কেন্দ্রীয় ব্যাংকে নগদ জমার পরিমাণ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও অনুৎপাদনশীল খাতে বিনিয়োগ ঠেকাতে বাণিজ্যিক ব্যাংকগুলো যে উদ্দেশ্যে ঋণ দিচ্ছে, সে খাতে খরচ হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংকের নজরদারি বাড়ানোর কথাও জানান গভর্নর। বিশ্বে প্রতি বছর 1,71,00,000 মানুষ হৃদরোগে মারা যায়, আর এদের 82% নিম্ন ও মধ্য আয়ের মানুষ। হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের উপর 2 দিনের আন্তর্জাতিক সম্মেলনে এ তথ্য জানিয়ে বিশেষজ্ঞরা বলেন, এই রোগের চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা ব্যয়বহুল হওয়ায় অনেকেই চিকিৎসা নিতে পারে না। সকালে রাজধানীতে এ সম্মেলনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আ.ফ.ম. রুহুল হক। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক আব্দুল মালিক ব্যয়বহুল ও চিকিৎসার সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি রোগ প্রতিরোধে ব্যাপক সচেতনতা সৃষ্টির উপর জোর দেন। এতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড মুজিবুর রহমান ফকির উপস্থিত ছিলেন। সম্মেলনে যুক্তরাষ্ট্র, জাপান, সিঙ্গাপুর, ভারত সহ বিভিন্ন দেশের 14 জন বিশেষজ্ঞ ও 550 জন চিকিৎসক অংশ নিচ্ছেন।
ডিসেম্বরের মধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে 23 কোটি বই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে সাবেক ভিসি মরহুম অধ্যাপক এম হাবিবুর রহমানের নামে লাইব্রেরি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা জানান। সংসদের সামনের অধিবেশনেই নারী ও শিশু নির্যাতন আইন সংশোধন করে কঠোর আইন প্রণয়ন করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড জাফর ইকবাল উপস্থিত ছিলেন। অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহের হত্যাকাণ্ডে জড়িত চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার না হলে স্বাধীনতার স্বাদ অপূর্ণ থেকে যাবে। এজন্য কালক্ষেপণ না করে এখনই যুদ্ধাপরাধীদের বিচার